শাশুড়িকে খুন করে স্বামীর গায়ে হাত তুলছিস? এত সাহস তোকে কে দিয়েছে? বাইরে এখনো আমার মায়ের লাশ পড়ে আছে। কেন করলি বল? 2 টাকার মেয়ে তোকে খুন করে গুম করতে আমার 2 সেকেন্ডও লাগবে না। স্বামীর মুখে এ ধরনের কথা শুনতে হবে অধরা কল্পনাও করেনি। লোকটা শান্ত আর ভদ্রলোক, কখনো দরকার ছাড়া অধরার সঙ্গে গত 1 বছরে একটা শব্দও উচ্চারণ করেনি। যখন যা চেয়েছে পেয়েছে, এই বাড়ির সবাইও নিজের মনে করে। তাছাড়া 5-5টা ননদের মধ্যে ও নিজেকে মানিয়ে নিয়েছে। ওরা ভুলেও অধরার আশেপাশে ঘেঁষে না, শুধু শাশুড়ি মা ছাড়া। সেই শাশুড়িকে ও কিভাবে মারতে পারে অধরার মাথায় আসছে না। আজ সন্ধ্যায় শাশুড়ি মা ওকে ছাদে ডেকেছিল। কেন ডেকেছিল সেগুলো কাউকে বলতে পারবে না। শাশুড়ি মা ওর হাতে একটা কাগজ ধরিয়ে বলেছিল, এটা ধরো, এর চাইতে বেশি কিছু বলার অধিকার আমার নেই। এটা গোপন রাখবে। এই বাড়ির কাউকে বিশ্বাস করবে না, এমনকি নিজের স্বামীকেও না। নিজের আর তোমার মধ্যে থাকা মহামূল্যবান রত্নের খেয়াল রাখবে। পারলে দ্রুত পালিয়ে যাও। আমার আলমারি ড্রয়ারে কিছু দরকারি জিনিস আছে, তোমার কাজে লাগবে। এখন নিচে যাও, দ্রুত। অধরা কিছু বলতে চেয়েছিল, কিন্তু হলো না। তার আগেই উনি ধমক দিয়ে ওকে নিচে পাঠিয়ে দিলেন। অধরা নিচে আসার সঙ্গে সঙ্গে বাড়িতে হইচই পড়ে গেল। অধরা দৌড়ে গিয়ে দেখলো ওর শাশুড়ি নিচে পড়ে আছে। চারিদিকে রক্তের ছড়াছড়ি, কি ভয়ঙ্কর দৃশ্য! অধরা সেখানে জ্ঞান হারালো। যখন জ্ঞান ফিরল তখন দেখতে পেল রুমে শুয়ে আছে ওর স্বামী জুবায়ের ফারুকী, ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর চোখ খুলতে দেরি হলো, কিন্তু লোকটা ওর উপর ঝাঁপিয়ে পড়তে দেরি হলো না। গলা আটকে বলল, অধরা, মনে হলো বুঝি এক্ষুনি মারা যাবে। তাই উপযন্ত না পেয়ে লাথি বসিয়ে দিয়েছিল স্বামী নামক লোকটার বুকে। শক্তিশালী জুবাইয়ের সঙ্গে ও পারবে কিভাবে? লোকটা পড়েও গিয়ে আবার উঠে আসলো। অধরাকে এই সুযোগে দ্রুত বিছানা থেকে নেমে পালালো, কিন্তু জুবাইর ওকে টেনে দেওয়ালের সঙ্গে আটকে তার গাল চেপে ধরলো। অধরা বহু কষ্ট বলল, আমি এরকম করিনি, বিশ্বাস করুন। আপনার মাকে আমি নিজের মা ভেবেছি। আমার দম বন্ধ হয়ে আসছে, ছেড়ে দিন। জুবাইর হুঙ্কার ছেড়ে বলল, ছেড়ে দিলে হওয়ার হাতলে বহু আগেই ছেড়ে দিতাম। তোর ভাগ্য ভালো, তোকে দরকার আমার, খুব দরকার। প্রয়োজন শেষ হলে এই পৃথিবী থেকে তোর নাম নিশানা আমি চিরকালের জন্য মুছে দেব। এই সুলতান জুবাইর ফারুকের নখের যোগ্য না। কথাটা বলে জুবাইর ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দরজা ধপাস করে বন্ধ করে চলে গেল। অধরা তাল সামলাতে না পেরে ছুটে গিয়ে ফ্লোরে পড়ে গেল। খাটের কোণা লেগে কপালের কিছু অংশ কেটে গেল। অধরা কপালে হাত রেখে উঠে বসলো। ব্যথা আজ শরীরে না মনে লাগছে। শাশুড়ির মৃত্যুর পরে ওর দুনিয়াটা কেমন বদলে গেল। এতদিন তো ভালোই ছিল। বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। বিয়ের 1 মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় ওর বাবা মা মারা গিয়েছিল। অধরার বাবা মায়ের একমাত্র সন্তান হওয়া দরুন অন্তিম যাত্রার সাক্ষী হতে পারলেও কখনো সেখানে পা রাখতে পারেনি। বাবা মাকে ভেবে কাঁদবে, কষ্ট হবে ভেবে শাশুড়ি ওকে যেতে মানা করত, আগলে রেখেছিল। যখন যা লেগেছে পেয়েছে। বাড়ির বাইরে যাওয়ার দরকার হয়নি। সুলতান জুবায়ের ফারুকী একজন ভালো ব্যবসায়ী আর বেশ প্রভাবশালী লোক। বাড়ির কাজের লোকের অভাব নেই, কিন্তু সবাই কেমন চুপচাপ। দরকার ছাড়া এই বাড়িতে কোনো শব্দ উচ্চারণ হয় না। 5 ননদ, সবগুলো বিবাহের উপযুক্ত। এক কথায় আগুন সুন্দরী, যাদের দেখলে মানুষ না ভেবে সবাই পরি ভেবে ভুল করবে। কিন্তু চাঁদেরও কলঙ্ক আছে। এই মেয়েগুলি তেমনই একটা অভিশাপ বহন করে। এরা বোবা, কথা বলতে পারে না। আধুনিক পোশাক আর চলনভঙ্গিতে এদের জুড়ি মেলা ভার। অধরা এদের রূপের কাছে কিছুই না। কথাগুলো ভেবে অধরা দ্রুত নিজের শাড়ির আঁচলে থাকা কাগজটা বের করে চোখের সামনে ধরল। গোটা গোটা অক্ষরে লেখা আছে, বধির বোবা বলবে, বাক্য ঝরবে তখন লাল রক্ত, উষাকালে খুলবে দুয়ার, শান্ত হবে তিমির দুয়ার। একটা ধাঁধা, কিন্তু এর মানে কি হতে পারে অধরার জানা নেই। শাশুড়ি মায়ের মুখটা ওর ভীষণ মনে পড়ছে। অধরা কাগজটা দ্রুত লুকিয়ে বেরিয়ে আসলো। এর মধ্যে লাশ দাফনের সব কাজকর্ম শুরু হয়ে গেছে। বাড়িতে সবাই পোশাক পরেছে। মেয়েরা মায়ের চারপাশে চুপচাপ বসে আছে, কিন্তু সবাই খুব স্বাভাবিক, কারো চোখে পানি নেই। জুবার বাইরে আছে। পুলিশ এসে ঘটনার তদন্ত করতেও, কিন্তু জুবাইয়ের দুর্ঘটনা বলে চালিয়ে দিল। বেশ কিছু টাকা পুলিশের হাতে ধরিয়ে দিয়ে ওদেরকে বিদায় জানিয়ে ভেতরে আসলো। অধরা চুপচাপ শাশুড়ি মায়ের মাথার কাছে গিয়ে বসলো। ছাদ থেকে কিভাবে উনি পড়ে গেলেন বিষয়টা নিয়েও চিন্তা হচ্ছে। হঠাৎ মনে হলো উনি ইচ্ছে করে লাফ দিয়েছেন।
সুইসাইড করবেন ভেবে ওকে ডেকে এতগুলো কথা বললেন, কিন্তু সুইসাইড করার কারণটা কী ছিল? কিছুক্ষণের মধ্যে অধরার শাশুড়ি এক ভদ্রমহিলাকে নিয়ে বাড়িতে ঢুকলেন। ভদ্রমহিলা লোকের দুজন স্ত্রী। উনি ছোট বউয়ের সঙ্গে থাকেন। উনি হন্তদন্ত হয়ে মৃত বউয়ের পাশে বসলেন। তারপর অধরার দিকে শীতল নজরে তাকালেন। অধরা ভয়ে শিউরে উঠল। জুবাইর ওর বাবাকে হয়তো সবটা বলে দিয়েছে। সবাই ওকে ভুল বুঝছে, কিন্তু পুলিশ দিচ্ছে না কেন? এদের কি দরকারও লাগতে পারে? অধরার মনে হাজারো প্রশ্ন ঘুরছে। একমাত্র শাশুড়ি মাকে ভরসা ছিল যে ওকে সাহায্য করতে পারত। গভীর কোনো রহস্যের অতলে তলিয়ে যাচ্ছে। মাথা যন্ত্রণা করছে। শাশুড়ি মা শেষবারের মতো বলেছিল ওর মধ্যে কোনো রত্ন আছে, কিন্তু রত্নটা কি? এই রত্নটার জন্য ওকে হয়তো পুলিশে দেওয়া হচ্ছে না। বাড়ির সিসিটিভি ক্যামেরা আছে, যদি খুন হয় পুলিশকে জানানো হবে, তবে অধরা অনায়াসে ফেঁসে যাবে। জেল বা ফাঁসি নিশ্চিত। বাবা মা, সেই সঙ্গে প্রিয় শাশুড়ি মায়ের এই রহস্যময় মৃত্যুতে ওকে সম্পূর্ণ একা করে দিল। অধরা নিজেও সামলাতে পারছে না। এই নিস্তব্ধ বাড়িতে শব্দ করে কাঁদার মতো অধিকার নেই। কান্নাতে গলা আটকে আসছে। অধরা দ্বিতীয়বারের ন্যায় আবার জ্ঞান হারালো। মধ্যরাতে অধরার জ্ঞান ফিরল, মুখের উপর কারো নিঃশ্বাস উষ্ণ পড়ছে। ভয়ে ওকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরছে। অধরা হুট করে চোখ খুলে দেখলো জুবায়ের ওর মুখের উপর ঝুঁকে আছে। রুমে আবছা আলো বিরাজ করছে। লোকটার দৃষ্টিতে কোনো রাগ নেই, না আছে ঘৃণা। অধরা ডান হাতটা জুবাইয়ের মুখে রাখতে যেতে ছেলেটা খপ করে হাতটা ধরে নিয়ে বলল, সরি, তখন মাথা কাজ করছিল না। কি বলতে কি বলেছি মনে রেখো না। মৃত্যু কারো হাতে থাকে না। মায়ের মৃত্যু স্বাভাবিক মেনে নিয়ে আগের মতো হয়ে যাও। অধরা ভুরু কুঁচকে ফেললো লোকটার কথা শুনে। একজন সন্তান কিভাবে এত তাড়াতাড়ি নিজের মাকে ভুলে যেতে পারে? অধরা প্রশ্ন করতে চাইলো, কিন্তু পারল না। জুবাইর ওকে আষ্টেপাষ্টে জড়িয়ে নিল নিজের সঙ্গে। বিড়বিড় করে উচ্চারণ করলো, আমাদের ঘরে খুব তাড়াতাড়ি এক টুকরো রত্ন আসতে চলেছে। আমি ওকে কোহিনূর বলে ডাকবো। তুমি কি বুঝতে পারছো না? এত আয়োজন শুধু ওর জন্য। অধরা চোখ বন্ধ করে কিছু ভাবলো। বিষয়টা সুখের কি দুঃখের ওর ঠিক মাথায় আসছে না। যেখানে মা হয়ে নিজের সন্তানের উপস্থিতি অনুভব করতে পারলো না, সেখানে যুবের বাবা হয়ে কিভাবে সব বুঝে গেল? আর শাশুড়ি মাও, সেও কিভাবে জানলো? এই গোলক ধাঁধা কিভাবে কাটবে কে জানে। যুবের আধা ঘন্টার মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেল। অধরা সাবধানে উঠে বলল, শাশুড়ির আলমারিটা চেক করা দরকার। কি আছে সেখানে? অধরা সাবধানে উঠে আসলো। পা টিপে টিপে শাশুড়ি মায়ের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। সারা শরীরটা শুনশান নীরব। অধরা সময় নষ্ট করলো না। দ্রুত ভেতরে গিয়ে ড্রয়ার চেক করলো। লাল রঙের একটা কাপড়ের মধ্যে কিছু রাখা আছে। সেটা তুলে নিয়ে দ্রুত নিজের আলমারিতে ফিরে আসলো। সেটা লুকিয়ে জুবাইরের পাশে গিয়ে শুয়ে পড়ল। জুবাইর ঘুমের মধ্যে পাশ ঘুরে অধরাকে নিজের দিকে টেনে নিয়ে ফিসফিস করে বলল, পালানোর চেষ্টা করছো বুঝি? এসব করে সময় নষ্ট করো না। সময় হলে ঠিক মুক্তি পাবে। অধরা ঢোক গিলল। মনে প্রশ্ন জাগলো, জুবাইর কি সব জেনে গেল? ভোরবেলা চোখ খুলে নিজেকে আবিষ্কার করলে একা। জুবাই নেই, হয়তো উঠে গেছে। গতকাল রাতে ওরকম একটা অদ্ভুত কথা বলে লোকটার আর সারা শব্দ করেনি, চুপচাপ ঘুমিয়েছে। এই চুপ থাকাটা অধরার কাছে আজও বিরক্তিকর মনে হচ্ছে। কথা বললে অন্তত কিছুটা হলেও জানা যাবে। ধাঁধা মানে হলেও কাপড়ের ভাঁজে রাখা জিনিসপত্রগুলি দেখা দরকার। এইবারে যতগুলো লোকে কাজের লোক আছে, তার থেকে দ্বিগুণ রয়েছে সিসি ক্যামেরা। বেডরুমে ক্যামেরা থাকার সম্ভাবনা থাকার কথা না, কিন্তু সাবধানের মান নেই। কথাগুলো ভেবে আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে নিয়ে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে নিল। পরনে আছে মায়ের দেওয়া কালো রঙের সুতি সিল্ক। যদিও অধরা শাড়ি পরে না, গতকাল মায়ের কথায় প্রচণ্ড মনে হয় ধরুন শাড়ি পরেছিল। জুবের কখনো স্ত্রী রূপের প্রশংসা করে না, ওর জন্য সাজার দরকার হয় না। অধরার বাবা মা ছিল বাঙালি। এটা জার্মানির একটা শহর। অধরার জন্ম হয়েছে জার্মানিতে আসার পর। ওর বাবা নাওশাদ বাড়ি ছিলেন প্রচণ্ড মেধাবী একজন মানুষ। পড়াশোনার খাতিরে পাড়িয়ে জমিয়েছিলেন বাংলাদেশ থেকে সুদূর জার্মানিতে। এখানে এসে স্বদেশী সহপাঠীর প্রেমে পড়ে তাকে বিয়ে করে ফেলেন। পড়াশোনা শেষে এখানেই থেকে গেলেন। উনি ছিলেন পেশায় একজন প্রফেসর। অধরার বাবা মায়ের থেকে ভালো বাংলা বলতে শিখেছিলেন। লেখাপড়া শেষ হওয়ার আগেই একদিন সুলতান পরিবার থেকে বিয়ের প্রস্তাব গেল। তাছাড়া অধরার বাবা চেয়েছিল মেয়ের বিয়ে যে কোনো বাঙালি পরিবারে হয়। সুলতান জুবায়ের ফারুকী পরিবার বাংলাদেশ থেকে এই শহরে বহুকাল আগে এসেছে। ওরা এখানকার স্থানীয়দের সঙ্গে মিলে গেছে। বোঝা কঠিন, এরা আগে বাঙালি ছিল। এই অর্থ সম্পদের পাহাড় এরা কিন্তু রপ্ত করেছে, এটা সকলের অজানা।
ভালো পরিবার থেকে প্রস্তাব পেয়ে প্রফেসর সাহেব আর অপেক্ষা করলেন না, বিয়ে দিলে দিলেন। আয়নার দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল মেয়েটা। গতকাল জুবাইর বলেছিল ও 2 টাকার মেয়ে, ওর সঙ্গে জুবাইর ফারুকই যায় না। স্বামীর থেকে এত বড় কথাটা শোনার পর শক্ত থাকা কঠিন। তবু আর তেমন রাগ হচ্ছে না। মনের মধ্যে শাশুড়ি মায়ের মৃত্যু নিয়ে নানান রকম কথা ঘুরপাক খাচ্ছে। অধরা আনমনে আয়নায় নিজের হাতটা রেখে চমকে উঠে হাত ফিরিয়ে নিল, আবার হাত ছোঁয়ালো। প্রচণ্ড ঘৃণাতে ওর বমি এসছে। একজন লোক কতটা নিকৃষ্ট হলে নিজের বেডরুমের আয়নার মধ্যে ক্যামেরা লুকিয়ে রাখতে পারে ওর জানা নেই। প্রায় এই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ড্রেস ঠিকঠাক করে, আবার কখনো চেঞ্জ করে। ড্রেসিং টেবিল থেকে বেড খুব ভালোভাবে দেখা যায়। অথবা দ্রুত বাথরুমে গিয়ে মুখে কয়েকবার পানি ঝাপটা দিয়ে আবারও চেক করতে আয়নায় হাত লাগলো। এখানে কিছু নেই ভেবে স্বস্তি পেল। ভাবলো লোকটার মাথায় কী চলছে কে জানে। বাবা মায়ের শাশুড়ির জন্য ওর প্রাণটা কাঁদছে, কিন্তু ওকে দুর্বল করছে না। ও যথেষ্ট শক্ত ধাঁচের মেয়ে। শুধু ফ্যাচ ফ্যাচ করে কাঁদলে সব সমস্যার সমাধান হয় না। এই বাড়ির রহস্য আর শাশুড়ির এভাবে সুইসাইডের কারণ ওকে বের করতে হবে। কথাগুলো ভেবে ও দ্রুত বেরিয়ে পড়ে। পুনরায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখার সাহস ওর হলো না। হঠাৎ মনে হলো প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। গতকাল দুপুরে শাশুড়ি মায়ের হাতে খেয়েছিল, কথাটা ভেবেই ওর চোখ ভিজে যায়। আহা, ভালো মানুষগুলো সঙ্গে বুঝি এমন হয়। অধরা বাইরে বের হতে লাগলো, কিন্তু হলো না। ঝড়ের গতিতে জুবাইয়ের প্রবেশ করলো আর ওকে টেনে বিছানায় ফেলে দিয়ে ওর উপর ঝাঁপিয়ে পড়লো। অধরা ভয়ে চোখ বন্ধ করে নিল। জুবাইর ওর ডান গালে হাত রেখে কুটিল হেসে বলল, শেষবারের মতো তোমাকে স্পর্শ করছি। সত্যি কি জানো, তোমাকে স্পর্শ করতে আমার কেমন জানি অস্বস্তি আর ঘৃণা লেগে। তবু এটা আমাকে করতেই হয়েছে। মনের উপর জবরদস্তি করে তোমার সঙ্গে থেকেছি। কতটা যন্ত্রণা হয়েছে সেটা শুধু আমি আর আমার হৃদয় জানি। তুমি তো কষ্ট পাওনি, বরং বেশ উপভোগ করছো। আমার ঐশ্বর্য, আমার ভালোবাসা সবটা। এগুলো তোমার ছিল না, সবটাই ছিল কোহিনূরের জন্য। জুবের একদমে কথাগুলো বলে থামলো। অধরা বিস্মিত হয়ে লোকটার দিকে তাকিয়ে আছে। অপমান বোধ ওকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরছে। বুঝতে অসুবিধা হচ্ছে না এই লোকটা ওকে শুধু ব্যবহার করছে। অধরা দ্রুত শপথ নিল এদের পরিকল্পনা কিছুতেই সফল হতে দিবে না। দরকার হলে নিজেকে শেষ করে ফেলবে। কথাটা ভেবেও জুবাইরকে নিজের উপর থেকে সরানোর চেষ্টা করলো। যখন পারল না তখন নাক মুখ কুচকে বিরক্ত নিয়ে বলল, আমি বোকার মতো ভাবতাম আপনি বুঝি কম কথা বলেন। স্ত্রী হিসাবে আমাকে আপনার ভেবে কাছে টেনেছেন, কিন্তু না, এসব তাহলে মুখোশ। মুখোশ উন্মোচনা হচ্ছে আর মুখ দিয়ে খই ফুটছে। আমার প্রাণ থাকতে আমি আপনার কোনো পরিকল্পনা সফল হতে দিচ্ছি না। মনে রাখবেন, আমি অবলা না। জুবাইর এক দৃষ্টিতে অধরার দিকে তাকিয়েছিল এতক্ষণ। স্ত্রীর চোখে নিজের প্রতি ঘৃণা দেখে মুখটা সরল করে বলল, তুমি সত্যি বোকা। আমি এতক্ষণ মজা করছিলাম। গতকাল এত কিছু বলেছি, তাই ভাবলাম তোমাকে আরও একটু ঘাবড়ে দিয়ে মজা করি। আর আম্মা সুইসাইড করেছে বাবার উপর রাগ করে। আসলে বাবা 2 সপ্তাহ ধরে ছোটো মায়ের কাছে আছেন। এটা উনি মানতে পারছিলেন না। তুমি এসব ভুলে যাও, ঠিকঠাক খাওয়া দাওয়া করো। আমার কোহিনূরের যেন কোনো কষ্ট না হয়। জুবাইরের কথাগুলি একদমে বলে অধরার গালে চুমু দিয়ে উঠে বসলো। অধরা এই লোকটার মতিগতি বুঝতে হিমশিম খাচ্ছে। এই ভালো তো এই খারাপ। জুবাইর ওকে সুযোগ দিল না, দ্রুত কোলে তুলে বেরিয়ে গেল। ডাইনিং টেবিলে নানা রকম সুস্বাদু খাবার ও ফলের সমাহার। গতকাল রাত থেকে জুবাইয়ের বাবা আর ওনার দ্বিতীয় স্ত্রী এই বাড়িতে আছেন। ভদ্রমহিলা এখানকার স্থানীয়। ঠোঁটে লাল রঙের লিপস্টিক আর উন্মুক্ত ড্রেস। বড্ড বেশি বেমানান লাগলো কেউ বিষয়টা পাত্তা দিচ্ছে না। জুবাইর ওকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়লো। কেউ কারো দিকে তাকাচ্ছে না, নীরবে খাচ্ছে। জুবাইয়ের বাবা আরমান ফারুকি বয়সটা নিয়ে বেশ ঘাপলা আছে। 30 বলল মানা যায়, আবার 40 বা 50 বললেও ভুল হবে না। লোকটা যথেষ্ট ইয়াং। অধরা সেদিকে বেশ ভালো করে লক্ষ্য করলো। একজন মানুষ গতকাল মারা গেছে, কিন্তু এদের মধ্যে কোনো অনুতাপ বা দুঃখ নেই। অধরা দীর্ঘশ্বাস ফেললো। জুবাইর ওর মুখে খাবার তুলে ধরতে আবারও চমকে উঠল। গত 1 বছরে এই প্রথমবার লোকটা ওর কাছাকাছি থেকে যত্ন নিচ্ছে। রাত ছাড়া এই লোকটাকে পাওয়াই যায় না। মাঝে মাঝে রাতেও বাড়ি ফিরে না। ওকে চমকে যেতে দেখে জুবাইর রোস্টে হাসি নিয়ে ভুরু নাচিয়ে ইশারা করে খেতে অধরা দ্রুত খেয়ে নিল। স্বামীর থেকে প্রাপ্ত এইটুকু সুখ হাতছাড়া করা বোকামি। তাছাড়া পৃথিবীর সব স্ত্রী চায় তার স্বামী তাকে কেয়ার করুক, পাশের থেকে সাপোর্ট করুক। অধরা দ্বিধা ভুলেও খাবার খেয়ে নিল। জুবের আবার ওকে পূর্বের ন্যায় রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিয়ে বলল, আজ থেকে তুমি রুমের বাইরে যাবে না। যদি অসাবধানতার পড়ে যাও, তোমার কোনো ক্ষতি হয়েছে, তাহলে আমার কোহিনূর কষ্ট পাবে। তুমি মা হয়ে সেটা কি সহ্য করতে পারবা? অধরা মাথা নাড়িয়ে বলল, না। জুবের
হাসি দিয়ে বলল, চুপচাপ ঘুমিয়ে যাও। আমি অফিসে যাচ্ছি। যখন যা দরকার হবে শুধু উচ্চারণ করবে, সঙ্গে সঙ্গে হাজির হবে। ভালো থেকো। জুবের আর অপেক্ষা করলো না, দ্রুত বেরিয়ে গেল। অধরা শুয়েছিল, ও যেতেই উঠে বসলো। শাশুড়ি মায়ের দেওয়া ধাঁধার মানে বের করতে লাগলো। বারবার কাগজ দেখে বিপদে ভাবে লাইনগুলো মনে রেখেছিল। অধরা ঠোঁট নাড়িয়ে শব্দহীনভাবে উচ্চারণ করলো, বধির বোবা বলবে, বাক্য ঝরবে তখন লাল রক্ত। উষাকালে খুলবে দুয়ার, শান্ত হবে তিমির দুয়ার। প্রশ্ন জাগলো, বধির বোবা এই বাড়িতে ওর 5 ননদ আছে, ওদের মিন করে লেখা না তো? এমন তো হতে পারে এই বোবা মেয়েগুলো যখন কথা বলবে তখন অন্য কারো রক্ত ঝরবে। আর উষাকাল বলতে ভোরবেলা বুঝিয়েছে। অধরা রাপিয়ে উঠল। ধাঁধার মানে সবটা না বুঝলেও শেষের লাইনটা বুঝছে। এই বাড়ির দরজা ভোরবেলা খুলে থাকে। যখন সবাই ঘুমিয়ে তলিয়ে যায় তখন শাশুড়ি মা ওকে এই বাড়ি থেকে পালানোর রাস্তা বলে দিছে। প্রথম লাইনটা মনে খুব জটিল। যারা জন্ম থেকে বোবা তারা কিভাবে কথা বলবে? যদিও বা বলে, তবে রক্ত কেন ঝরবে? অধরা আর ভাবতে পারল না। কাপড়ের ভাঁজে রাখা পুটলিটা বের করে সিসি ক্যামেরা বন্ধ করা জরুরি। কিভাবে সম্ভব? কথাটা ভেবে ও ধপ করে বিছানায় শুয়ে পড়ল। এলোমেলোভাবে উঠে বসলো। চুপচাপ পড়ে থাকার মতো মেয়ে না। এলোমেলো কিছু ভেবে দ্রুত গোসল করে বাথরুমে চলে গেল। গোসল শেষ করে টাওয়াল জড়িয়ে বেরিয়ে আসলো। আয়নার সামনে দাঁড়িয়ে বাঁকা হাসলো। আজ ও এখানেই চেঞ্জ করবে। পোশাকটা কয়েকটা বেশি এনে রেখেছে, সেটাই রাখা উত্তম। জায়গা হিসেবে ড্রেসিং টেবিলের সামনে ঝুলিয়ে দিয়ে দ্রুত নিচে বসে পড়ল। তাড়াতাড়ি লাল পুটলিটা বের করে দেখে নিল। সেখানে বেশ কিছু টাকা, একটা লকেট দেওয়া চেন, তাতে সুন্দর করে খোদাই করা কোহিনূর। একপাশে রাখা আছে ওর পাসপোর্ট। শাশুড়ি আম্মা যে আগের থেকে পরিকল্পনা করেছিল বুঝতে অসুবিধা হচ্ছে না। অধরা হাত পা থরথরে কাঁপছে। চাপা উত্তেজনা কাজ করছে। বারবার ধরা পড়ার ভয়ও কাজ করছে। ও বাকিটা দেখতে পারল না। দ্রুত সেটা লুকিয়ে উঠে দাঁড়ালো। বাইরে থেকে ঠকঠক আওয়াজ হচ্ছে। ওর দেরি দেখে জুবাইর ভেতরে এসে ভুরু কুঁচকে ফেলল। টাওয়াল পরে মেয়েটা দাঁড়িয়ে আছে দেখে ওর মেজাজ খারাপ হয়ে গেল। এতক্ষণ লাগে কারো ড্রেস পরতে? তাছাড়া বাথরুমে রেখে এখানে কেন ড্রেস রাখতে হবে? জুবাইয়ের অফিস ছিল, গাড়ি নিয়ে ছুটে এসেছে। আয়নার মধ্যে সিসি ক্যামেরা আছে, মেয়েটা কোনো রকম ঠিক পেয়েছে কি না বুঝতে পারছে না। অধরা নিজের মতো লোশন নিয়ে হাত পায়ের মাসাজ করতে ব্যস্ত। বুঝতে পেরেছে জুবাইর ওর পাশে দাঁড়িয়ে আছে। অধরা ভয় করছে, কিন্তু যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রেখে হঠাৎ পাশ ফিরে চমকে ওঠা ছলে নিজেকে দু হাতে আবৃত করে বলল, আপনি হুট করে চলে আসলেন কেন? আমি চেঞ্জ করব তো। জুবাইর কথা বলল না। দ্রুত হাত টেনে নিয়ে বাথরুমে ঢুকিয়ে ড্রেসগুলো ওর মুখের উপরে ছুঁড়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এ ধরনের কাজকর্ম আমি পছন্দ করি না। দ্বিতীয়বার যেন না দেখি। দ্রুত চেঞ্জ করে আসো, খেতে হবে। জুবের ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দিয়ে বিছানায় গিয়ে বসে পড়ল। মেয়েটা যথেষ্ট চালাক, বুঝতে ওর বাকি নেই। কিন্তু ও কি করতে চাইছে বোঝাতে পারছে না। আর গতকাল মায়ের সঙ্গে ওর কি নিয়ে কথা হয়েছে জানা দরকার। না জানা পর্যন্ত শান্ত হওয়া মুশকিল। এর মধ্যে কাজের মেয়েটা খাবার দিয়ে গেল। অধরা বাইরে বাসতেই জুবের চুপচাপ ওকে খেতে দিয়ে বের হলো। অধরা চুপচাপ খেয়ে বিছানায় গা এলিয়ে দিল। এই বাড়িতে ওর কোনো কাজ নেই। এতদিন শাশুড়ির সঙ্গে ছিল, একাকিত্ব অনুভব হয়নি। আজ হচ্ছে। কথাগুলো ভাবতে ভাবতে গভীর ঘুমে তলিয়ে গেল। সারাদিন ধরে ঘুমে বসে দিন পাল করলো। জুবের আর আসেনি। সন্ধ্যার পরে ওর ঘুম ভাঙলো। চুপচাপ ফ্রেশ হয়ে বাইরে উকি দিল। ননদগুলোর সঙ্গে কথা বলবে ভেবে বাইরে আসতে সিঁড়িতে কাজের মেয়েটা ওকে বাধা দিয়ে বলল, আপনার বাইরে যাওয়া নিষেধ, চলুন ঘরে। অধরা কথাটা মেয়েটা শুনল না। এক প্রকার জবরদস্তি করে রুমে এনে রেখে গেল। কি অদ্ভুত, ওর মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। বাড়ির সকলের সঙ্গে মেলামেশা না করলে বুঝবে কিভাবে কার মনে কি চলছে? নিস্তব্ধ হলরুম, চারিদিকে আবছা অন্ধকার। সিঁড়িতে দাঁড়িয়ে আছে অধরা। খুব সাবধানে নামতে হচ্ছে। বিস্তীর্ণ হলরুমে কয়েকজন মানুষের চাপা কান্নার আওয়াজ হচ্ছে। অধরা দ্রুত পায়ে নিচে নেমে আসলো। এতক্ষণ অন্ধকারচ্ছন্ন থাকলে সামান্য আলোর ছিটা এসে সবটা পরিষ্কার হয়ে গেল। অধরা চোখ বন্ধ করে খুলে এক ঝটকা খেলো। সামনে ওর বাবা মা আর শাশুড়ির সঙ্গে সেই শ্বশুরমশাই বসে আছেন। পায়ে লম্বা করে শিকল পরানো। তাদের শরীর থেকে রক্ত ঝরিয়ে ফ্লোরে ছোট্টখাট্ট একটা স্রোত সৃষ্টি হয়েছে। অসহায়ভাবে ওরা অধরার দিকে তাকিয়েছে।
মনে হলো সবটা ওর মনের ভুল। সামনে থাকা তিনজন মারা গেছে, কিন্তু ওর শ্বশুর তো জীবিত। জীবিত লোককে কিভাবে মৃত লোকদের সঙ্গে বন্দি থাকবে? অধরা ভাবতে পারলো না। রাতে ঘুমিয়ে গিয়েছিল, হঠাৎ ঘুম ভেঙে গেল। ফিসফিস আওয়াজ শুনে বাইরে চুপচাপ উঠে এসেছে। ওর ধ্যান ভাঙলো একটা আওয়াজ শুনে। বারবার উচ্চারিত হচ্ছে, পালিয়ে যাও। অধরা কান ধরে বাবা মার দিকে ছুটে আসলো, কিন্তু ছুতে পারল না। শিকল টেনে কেউ একজন সবাইকে নিয়ে অদৃশ্য হয়ে গেল। অধরা চিৎকার করে জ্ঞান হারালো। নিস্তব্ধ বাড়িতে চিৎকার চেঁচামেচি আওয়াজ প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। কয়েকজনের দৃষ্টি একজন লোকের দিকে, সেটা হলো জুবাইর ফারুকী। লোকটা নিজের বাবাকে চিৎকার করে বলছে, ওই মেয়েটাকে স্পর্শ করতে আমার ঘৃণা লাগে ড্যাড। তুমি বুঝতে পারছো না এই একটা বছর আমি কিভাবে ওর সঙ্গে আছি। তোমাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমার ভালোবাসা আমি ত্যাগ করেছি, মাকে হারিয়েছি। আমি এসব আর পারবো না। জুহিকে আমার এক্ষুনি চাই। ওর ড্যাডের ওর বিয়ে ঠিক করছে, আমি মানতে পারছি না। জুবাই একদম কথাগুলো বলে থাকা গ্লাসটা ফ্লোরে ছুড়ে দিতে বিকট শব্দ হয়ে কাচের টুকরোগুলি চারিদিকে ছড়িয়ে গেল। অধরা দোতলায় দাঁড়িয়ে দেখছিল গতকাল রাতে জ্ঞান হারানোর পরে সকালে জ্ঞান ফিরেছে। রাতের দেখা ওটা স্বপ্ন কি বাস্তব এখনও মনে পড়ছে না। পুরোপুরি রহস্য। এই বাড়িতে এই প্রথম উচ্চকণ্ঠে আওয়াজ হচ্ছে। কী নিয়ে ঝগড়া, বিষয়টা জানার জন্য বাইরে এসেছে। আজ দুদিন ধরে যা হচ্ছে তাতে এরকম কিছু হবে অস্বাভাবিক কিছু না। তবুও কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট। লোকটা কত সুন্দর এতদিন ওর সঙ্গে অভিনয় করলো, অধরা বুঝতেই পারছে না এদের এই ঝামেলার মধ্যে কিভাবে জড়িয়ে পড়লো। জুবায়ের জুহি নামের মেয়েটাকে পছন্দ করে, তাহলে ওকে বিয়ে না করে অধরাকে বিয়ে করছিল কেন? কোহিনূরের জন্য, কিন্তু সে তো জুহিকে বিয়ে করলো নাকি? কি এমন দরকার ছিল যার জন্য ওকে টোপ হিসাবে ব্যবহার করা হলো? এদিকে রহস্যের মায়াজাল, অন্যদিকে জুবাইয়ের দেওয়া আঘাত। বিবাহিত স্ত্রীকে স্পর্শ করতে তার ঘৃণা লাগে। এতদিন যা কিছু হয়েছে লোকটার নিজের ইচ্ছার বিরুদ্ধে। ভাবতেই অধরার শরীর শিউরে উঠল। নিজেকে ছোট লাগছে। শাশুড়ি মায়ের মুখটা এই মুহূর্তে খুব মনে পড়ছে। উনি থাকলে এসব কিছু হতো না। জুবাইয়ের বাবা আরমান ফারুকের কথা শুনে ওর ধ্যান ভাঙল। লোকটা চাপা কণ্ঠে বলল, উচ্চ শব্দে কথা বলতে মানা করছিলাম। আজ পর্যন্ত তোমার কোনো ইচ্ছা আমি অপূর্ণ রেখেছি? রাখিনি তো। আমি জুয়ের ড্যাডের সঙ্গে কথা বলবো। মাত্র 10টা মাস অপেক্ষা করো। ওই বাচ্চাটাকে পেয়ে গেলে সব আগের মতো হয়ে যাবে। তুমি জুইকে নিয়ে হ্যাপি থাকবে, আর আমিও হ্যাপি থাকবো। জুবের কিছু করলো না। ওর ছোটো মা এগিয়ে এসে ছেলেটার হাত ধরে নরম সুরে বলল, বাবা শান্ত রেখো নিজেকে। মম আছে তো, সব ঠিকঠাক করে দিবে। বিশ্বাস করো না নিজের মমকে? জুবের এই মহিলাকে জড়িয়ে চোখের জল মুছল। দৃশ্যটা অধরার হজম হলো না। নিজের মা মারা গেছে, তাতে লোকটা সামান্যতম দুঃখের ছিটাফোঁটা নেই, অথচ গার্লফ্রেন্ডের জন্য সৎমাকে জড়িয়ে ধরে কাঁদছেন। কিন্তু কেন? মেয়েরা সৎমাকে সহজে মেনে নিতে পারল না, ছেলেরা নিতে পারে না। মনে হচ্ছে এই মহিলাটাই জুবাইয়ের আসল মা। বিষয়টা ভেবে কান্না ভুলে গেল। মনে হলো এটাই ঠিক। এতদিন আরমান ফারুকী বাড়িতে আসতেন না। যখন প্রথম স্ত্রী মারা গেল, ঠিক তখনই বাড়িতে আসলেন দ্বিতীয় স্ত্রীকে নিয়ে। এই পরিবারটা জুবাইয়ের প্রথম মায়ের কোনো ভূমিকা ছিল না। এই ছেলেমেয়েটা সবটাই এই মহিলার। তার জন্য এদের কোনো দুঃখ হচ্ছে না। তার তাই জন্য ভদ্রমহিলা ওকে মৃত্যুর আগে এভাবে সাহায্য করতে চেয়েছিল। বিষয়টা ভেবেও দ্রুত রুমে চলে গেল। চারিদিকে শুধু রহস্য আর রহস্যের গন্ধ। মাথা আউলে যাচ্ছে। হঠাৎ জুহির কথা ভেবে মেজাজটা খারাপ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে জুবাইয়ের ভেতরে প্রবেশ করলো। অধরা শুধু লোকটার মুখের দিকে তাকালো। জুবের চুপচাপ ওর পাশে বসে হাতটা ওর কপালে রাখতে যেতে অধরা পিছিয়ে গিয়ে বলল, প্লিজ স্পর্শ করবেন না। জুবাই ভুরু কুচকে বলল, কেন? আপনার ছোঁয়ায় আমার কাছে বিষাক্ত লাগছে। আমি চাই না আপনার কখনো আর আমাকে স্পর্শ করবেন। তাছাড়া গতকাল আপনি নিজেই বলেছেন আমাকে আর স্পর্শ করবেন না। জুবের থতমত খেয়ে বসে আছে। ভাবলো বাইরের চেঁচামেচি কি মেয়েটা শুনতে পেয়েছে? মাথায় ছিল না তখন। রাগের জন্য কি নাকি বলেছে। শুধু আফসোস করতে হচ্ছে। জুবাই চোখ বন্ধ করে ভাবলো মেয়েটা কতটুকু জানে ওর বিষয়ে। বুঝতে হবে। ও নিজেকে স্বাভাবিক রেখে বলল, কেন এতদিন তো ঠিক ছিলে। শোনো, ঝামেলা করো না, চুপচাপ দেখতে দাও। গতকাল তোমার অনেক জ্বর হয়েছিল, জ্বরের ঘরে বাইরে চলে গিয়েছিলে। আমি উঠিয়ে এনেছি। মেয়েদের জন্য জিদ মানানসই না। অধরা চোখ বন্ধ করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো, কিন্তু হলো না। ওকে ঠকানো হয়েছে। স্বামী নামক লোকটা ওকে শুধুমাত্র ব্যবহার করেছে, তাও নিজের ইচ্ছার বিরুদ্ধে। এর চাইতে লজ্জা একজন নারীর কাছে কী বা হতে পারে? রাগে ক্ষোভে অধরার শরীর কাঁপছে, চোখে পানি চলে এলো। নিজেকে আজ নিয়ন্ত্রণ করতে পারলো না। ঝাঁঝালো কণ্ঠে বলল, একদম নাটক করবেন না। বংশধর চাই, সেজন্য আমাকে বিয়ে করছেন তাই না? সুলতান জুবায়ের ফারুকী, আপনার বা আপনার বাবার কোনো পরিকল্পনা আমি সফল হতে দিব না। আমার জীবন থাকতে তো না।
অধরা থরথর করে কাঁপছে। জুবাইর বুঝে গেল মেয়েটা সব শুনেছে। এখন আর লুকিয়ে কোনো লাভ নেই। নিজেকে স্বাভাবিক করে বলল, অনেক কিছু জানাই দেখতে। ভালোই হয়েছে, লুকিয়ে রাখতে হবে না। আর কি জেনেছিলে? কি যেন বলেছিলে? শোনো, স্ত্রীদের কাজ হলো বংশধর দেওয়া আর স্বামীর মনোরঞ্জন করা। আমি তো তোমার কাছে শুধু এটাই চেয়েছি। আমার এই বিশাল ঐশ্বর্য ভোগ করেছো তুমি। না চাইতে দামি দামি গহনা পোশাক পাচ্ছ। এটা তো এমনি এমনি না। জুবাইর ফারুকী ব্যবসায়ী মানুষ, কিভাবে নিজের আখের গোছাতে হয় ভালোভাবে জানে। অধরা জলঝালে উঠল লোকটার কথাগুলো। ওর সামনে থাকা এই মানুষটা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানব বলে মনে হচ্ছে। ঝাঁঝালো কণ্ঠে উত্তর দিল, এই মুহূর্ত থেকে আপনি আমার চোখের সামনে থেকে দূরে সরে যান। কখনো আপনার মুখ যেন আমাকে দেখতে না হয়। ছি, আপনি সত্যিই মানুষ না, হৃদয়হীন পাষাণ। কিভাবে পারলেন একটা মেয়ের জীবন নষ্ট করতে? মুক্তি দিন আমাকে। আমি চাই না আপনার ধন সম্পদ আর ঐশ্বর্য। জুবাই চোখ বন্ধ করলো। কি একটা ভেবে খুব শান্ত হয়ে বলল, 10টা মাস সময় দাও, আমি তোমাকে মুক্তি দেব। এই বাচ্চাটা আমাদের খুব দরকার। আচ্ছা, আমার মতো ছেলের গার্লফ্রেন্ড থাকা কি খুব অবাক হওয়ার মতো কঠিন কাজ? যুবক ছেলেদের গার্লফ্রেন্ড থাকতে নেই। আমি কি জানতাম তোমার সঙ্গে আমার বিয়ে হবে? জুহিকে ভালোবাসতাম, বাবা ওকে মানেনি, বরং কন্ডিশন চাপিয়ে দিল তোমাকে বিয়ে করতে হবে। যত তাড়াতাড়ি তোমার বেবি হবে তত তাড়াতাড়ি আমি তোমার থেকে মুক্তি পাবো। বাচ্চাটা পেয়ে গেলে তোমার মুক্তি হবে, সঙ্গে আমারও। জুবাই একদমই কথাগুলি বলে থামলো, বোঝালো সে নিজেও ভুক্তভোগী। কিন্তু অধরা মানতে পারল না। একটা বাচ্চার জন্য ওকে এই বাড়ির বউ করে আনা হয়েছিল। এই বাচ্চাটার মধ্যে কি আছে? এরা এতটা মরিয়ে কেন? অধরা কুটিল হাসলো। প্রাণ থাকতে এই বাচ্চাটাকে এদের হাতে দিবে না। যতদিন বাচ্চা না হচ্ছে এরা ওর কোনো ক্ষতি করবে না। অধরা পালাবে, সুযোগ পেলেও পালাবে। পালানোর রাস্তা আর দরকারি জিনিসপত্র সবটা হাতের মুঠোয়। এখন শুধু সময়ের অপেক্ষা। শাশুড়ি মায়ের রহস্য জানা দরকার। কথাগুলো ভেবে ও উত্তর দিল, বুঝলাম। এতটা ভালোবাসেন জুঁইকে যে নিজের মায়ের মৃত্যুতে আপনার কষ্ট হয়নি, কিন্তু গার্লফ্রেন্ডের বিয়ের খবর শুনে আপনার কষ্ট হচ্ছে। মায়ের সঙ্গে যে বেইমানি করতে পারে সে স্ত্রীর সঙ্গে করবে তাতে সন্দেহ কিসের? এটা আপনার সঙ্গে মানানসই। জুবাইর এবার তেলে জ্বলে উঠল। মেয়েটা না জেনে কথা বলছে। ওর ইচ্ছে হলো ঠাটিয়ে দুটো থাপ্পড় দিতে, কিন্তু দিতে পারলো না। দাঁতে দাঁত চেপে বলল, আজে বাজে কথা বলবে না। যিনি মারা গেছেন উনি আমার নিজের মা ছিলেন না। তবু আমি ওনাকে যথেষ্ট ভালোবাসি, শ্রদ্ধা করি। বাড়িতে যিনি আছেন উনি আমার মা। অধরা ভুরু কুঁচকে ফেলল। যাকে এতদিন নিজের শাশুড়ি ভেবে আসলো সে আসলে ওর শাশুড়ি না, কিন্তু কে উনি? আর এতদিন পর ওর থেকে গোপন রাখা হয়েছিল ওর কত সত্যি আছে এই বাড়িতে। অধরা কাঁপা কাঁপা করতে বলল, উনি কে ছিলেন? আপনার বাবার সঙ্গে ওনার কী সম্পর্ক? আর আপনার বোনেরা, ওরা কে? বাবারা ছিলেন যমজ ভাই, দুই ভাই। মারা গেছেন উনি। আমার চাচিমা ছিলেন এই বাড়িতে। আর অর্থ সম্পদ সব আমার চাচার ছিল। চাচার মৃত্যুতে হয়েছিল হঠাৎ সড়ক ঘটনাতে। পরে চাচির দেখাশোনার দায়িত্ব নিলেন বাবা। যেহেতু বাবা দেখতে চাচার মতোই ছিলেন, তাই সকলে ভাবত চাচা বেঁচে আছেন। চাচি তো ঘরবন্দি ছিলেন। বাবার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। বাংলাদেশ থেকে একদম খালি হাতে এসেছিলেন। তবে বাবার কখনো দরকার ছাড়া এই বাড়িতে আসতেন না। সম্পত্তি চাচির নামে ছিল, ওনার কোনো ছেলে মেয়ে ছিল না। বাবা আমার মায়ের সঙ্গে বিয়ে দেওয়া হলো, যদিও আগে তারা পরিচিত ছিল। আমাদের সব ভাই বোনদের বাবা চাচিমায়ের হাতে তুলে দিলেন। কাগজ কলমে সবটা আমাদের নামে করিয়ে নিলেন। চাচিমা আমাদের নিজের সন্তানের মতো লালন পালন করেছেন। যাই হোক, অনেক জেনে ফেলেছ, আর বলতে পারবো না। আপাতত ক্ষমা করে দাও আর চুপচাপ খাওয়া খেয়ে নাও। প্রমিস, বাচ্চাটা আসলে তোমাকে আর আটকে রাখবো না। জুবাইর একদম নিজের বাবা মায়ের ইতিহাস বর্ণনা করে ফেললো। অধরা চোখ বন্ধ করে বুঝে নিল এদের বিষয়টা। জুবাইরকে ওর একদম পছন্দ হচ্ছে না। স্বার্থপর মানুষ একটা। বাচ্চার জন্য কতটা জঘন্য কাজ করেছে, তবু মনে কোনো অনুতাপ নেই। এই লোকটাকে ও ভয়ানক শাস্তি দিবে। গতকাল রাতে দেখা দৃশ্যের মনে এতক্ষণ বুঝতে পারলো। মনে হলো এদের সবাইকে পরিকল্পনা করে হত্যা করা হয়নি তো। সকালে জুবের বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। বিকেল হতেই চলেছে। আজকে হয়তো আসবে না, জুহির সঙ্গে থাকবে। এখানে বউ, গার্লফ্রেন্ড, এসব সব ডাল ভাতের মতো। একজন ছেলের একাধিক গার্লফ্রেন্ড থাকাটা মনে হয় ফ্যাশন। এত এত কাহিনী জানার পর মাথাটা কেমন ঝিমঝিম করছিল। শাশুড়ি মা বলে যাকে জেনেছি তাকে শাশুড়ি বলেই মানি। জুবের ঠিক নিজের মায়ের মতো। এই বয়সে এসে ভদ্রমহিলা বাচ্চাদের ড্রেস পরে ঘোরাঘুরি করে। মেয়েগুলোও তাই।
কথা বলতে বলতে এরা কি যে করতো আল্লাহই ভালো জানে। হঠাৎ ও সেই ধাঁধার কথা মনে পড়ল। অধরা চুপচাপ গিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়াতেই একটা অনাকাঙ্ক্ষিত দৃশ্য ওর চোখে পড়ল। বাড়ির গেটের সামনে জুবাইয়ের এক মেয়ের সঙ্গে গভীর চুম্বনে লিপ্ত। আশেপাশের লোকজন আছে, ওরা যেন ভুলেই গেছে। অধরা চোখ ছলছল করে উঠল। জুবাইর ও ঘৃণা করে, তবুও লোকটা ওর স্বামী। ওর গা গুলিয়ে আসছে। দ্রুত বাথরুমে গিয়ে বমি করে দিল। কয়েকবার বমির পরে শরীর থরথরে কাঁপতে লাগলো। শরীর হঠাৎ করে দুর্বল করতে শুরু করছে। ঘুম হচ্ছে, ক্ষুধা বেড়েছে, মাতৃত্বকালীন সমস্যাগুলো দেখা দিচ্ছে। অথরা বাথরুম থেকে বাইরে এসে দেখতে পেল একজন কাজের মেয়ে ফল কাটছে। অথরা দ্রুত মেয়েটার কাছে গিয়ে বলল, "আপ- আপনি চলে যান, আমি কাটতে পারবো। স্যারের হুকুম না মানলে শাস্তি আছে ম্যাম।" অধরা কিছু একটা ভেবে পাশে বসলো। এক টুকরো আপেল মুখে নিয়ে বলল, "ও আচ্ছা, আমি পানি খেতে চাই, আনতে পারবেন নাকি আমি যাব?" "না ম্যাম, আমি যাচ্ছি।" মেয়েটা দ্রুত উঠে চলে গেল। অধরা অপেক্ষা করলো না। আয়নার দিকে পেছনে মুখ ঘুরিয়ে একটা ফল কাটার ছুরি দ্রুত নিজের পায়ের নিচে লুকিয়ে ফেললো। এটাই তো দরকার। এটা দিয়ে ও জুবাইরকে খুন করে নিজে সুইসাইড করবে। কোহিনূর বলে এই পৃথিবীতে কোনো মেয়ের জন্ম নেবে না। পাপের দুনিয়ায় প্রবেশ করতে নিজের মায়ের মতো ভুল কখনো সে করবে না। অধরা নিজের পেটে হাত রেখে বিড়বিড় করে বলল, "মাম্মামকে ক্ষমা করে দিস মা। জুবাইর জুহিকে নিয়ে ঘুরতে গিয়েছিল, মায়ের সঙ্গে দেখা করানোর জন্য বাড়িতে এনেছে, কিন্তু বাবার ধমক শুনে ওকে একা বাড়িতে পাঠিয়ে দিতে হচ্ছে। ও বাবা চেয়েছে এই 10টা মাস ও যেন অধরার পাশাপাশি থাকে।" জুবাইয়ের মুখ থমথম করে জুহি এগিয়ে এগিয়ে অধরার ঘরের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। কেন জানি মেয়েটার সামনে ওর যেতে ইচ্ছে করছে না। অধরা অধীর আগ্রহে বসে আছে। কাছে আছে চকচকে খাঞ্জর। সামনে পেলে লোকটার বুকে ওটা বসিয়ে দিবে। মৃত্যুর কোলে ঢলে পড়বে সুলতান জুবায়ের ফারুকে। অধরার নয়ন ভরে দেখবে সেই মৃত্যু। দরজা খোলার শব্দ শুনে অধরার হাত কেঁপে উঠল। ভয় পাচ্ছে। খুন করবে বলে তো সাহস থাকা দরকার। তবুও চেষ্টার ত্রুটি করবে না অধরা। খাঞ্জরটা শক্ত করে চেপে ধরে বসল। বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল সামান্য কেটে গেল। জ্বলছে, সেই সঙ্গে তরল কিছু গড়িয়ে ফোঁটা ফোঁটা পড়ছে। পেটের বাম দিকে চিনচিন করে ব্যথা করছে। জুবাইয়ের রুমে ঢুকলো, তবে একা না, সঙ্গে এক কাজের মেয়েকে নিয়ে। মেয়েটা পানি নিয়ে আর কিছু খাবার নিয়ে এসলো। অধরা হাসি পেল এদের ব্যবহার দেখে। আদর যত্ন করে ওরা ওকে বলি দিতে চাইছে। জুবের থমথমে মুখে আশেপাশে তাকিয়ে বলল, "খেতে হবে? তুমি খেতে পারবে নাকি আমি সাহায্য করব?" অধরা নাক মুখ কুঁচকে ফেললো। কিছুক্ষণ আগের দৃশ্য ওর চোখের সামনে ভাসছে। সেই সঙ্গে লোকটার উপর ঘৃণা কাজ করছে। অধরা দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, "দরকার হবে না। জুবের ফারুকের হাতে খাবার আমার কাছে বিষ সমতুল্য। এই ঘরে আপনি না আসলে আমি খুশি হব। লম্পট চরিত্রহীন খুনি, আপনাকে আমি ঘৃণা করি।" অধরা হাতের খঞ্জরটা আরো জোরে চেপে ধরল। এই মুহূর্তে লোকটার বুকে বসিয়ে দিতে পারলে ভালো হতো, কিন্তু তাতে কি, লোকটা মরবে না। অধরা ও শক্তির কাছে পরাজিত হয়ে নিজের অবস্থা আরো নড়বড়ে করে ফেলবে। আপাতত খুনের পরিকল্পনা বাদ দিতে হবে। জুবাইর ওর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে। ওর কপালে ভাঁজ পড়েছে। এই মেয়েটাকে যতবার ছুঁয়ে দিচ্ছে ততবার মেয়েটা লজ্জায় কুঁকড়ে গেছে। মাথা তুলে তাকানোর সাহস হয়নি। সবসময় মাথা নিচু করে ওষ্ঠে হাসি রেখেছে। আজ এর কোন রূপ এটা? আজকের মেয়েটার সঙ্গে তো জুবাইয়ের পরিচিতি নাই। একদম আলাদা একজন মানবী। জুবাইরকে চুপচাপ দেখে অধরা আরও জ্বলে উঠল। ঝাঁঝালো কণ্ঠ বলল, "আমি কোনো লম্পটের মুখ দর্শন করতে চাই না জুবাইর। আপনি এক্ষুনি বেরিয়ে যান। আপনাকে দেখলে আমার ঘৃণা করে, শুনেছেন?" জুবাইর বিরক্ত হলো। দাঁতে দাঁত চেপে অধরাকে নিজের সঙ্গে চেপে ধরে বলল, "তোমাকে স্পর্শ করেছি, এবার কি করবে? নিজেকে মারবে নাকি আমাকে?" জুবাইর কথাটা বলে ওকে এক হাতে জড়িয়ে রেখে অন্য হাত থেকে অধরার বাম হাতে কবজি ধরে সামান্য তুলে ধরল। অধরা আগেই খঞ্জর কাপড়ের মধ্যে ছেড়ে দিয়েছিল। জুবের ওটাও পেল না, কিন্তু অধরা হাতটা দেখতে পেল। পাশের মেয়েটা এখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জুবের মেয়েটাকে যেতে বলে অধরাকে জোর করে বসিয়ে দিল। হাতের রক্তটা নিজের হাতে মেখে নিয়ে বলল, "তুমি মরবে না অধরা। শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছ। জানি মৃত্যু কারো হাতে থাকে না। তবুও মন বলছে যতদিন কোহিনূর তোমার মধ্যে থাকবে ততদিন তোমার মৃত্যু হবে না। যদি ভেবে থাকো সুইসাইড করবে, তবে ভুল করছো। তোমাকে ঘিরে আছে অদৃশ্য মায়াজাল। তুমি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ছো। এভাবে মুক্তির আশা করা বোকামি। চুপচাপ খাওয়া দাওয়া করো, সুস্থ থাকো, আসলেই তোমাকে ছেড়ে দিব।" অধরা এক ঝটকায় নিজের হাতটা ওর হাত থেকে কেড়ে নিয়ে বলল, "আপনি আমার রুম থেকে বেরিয়ে গেলে খুশি হব। নিজের খেয়াল রাখতে আমি পারি। জুতো মেরে গরুদান আমার পছন্দ না।" অধরার তিল পরিমাণ আঘাত পেলে
পাহাড় পরিমাণ ফিরিয়ে দিতে জানি। আমার চোখের প্রতিটা ফোঁটা পানির মূল্য আমি উসুল করে নিব। জিদ করো না। তুমি কখনো আমার থেকে নোংরা নোংরা কথা শুনিয়ে যাচ্ছ? আজ পর্যন্ত আমি তোমাকে কোনো কিছুর জন্য জবরদস্তি করেছি? গায়ে হাত পর্যন্ত তুলিনি। এখানে অহরহ বিয়ে, ডিভোর্স, বেবি এসব হয়ে থাকে। এসবে আমি খারাপ কিছু দেখছি না। জুহির আরেকজন বয়ফ্রেন্ড ছিল, আমি জানি, তবুও আমরা দুজন দুজনকে ভালোবাসি। আপনি আর আপনার জুহি দুজনের চরিত্র হচ্ছে ফুলের মতো পবিত্র। আপনাদের চরিত্র তো সোনা দিয়ে বাঁধিয়ে রাখা মতো। আমার রন্ধ্রে রন্ধ্রে বাঙালি বাবা মায়ের রক্ত বইছে। দেশে জন্ম হয়নি তো তা কী হয়েছে? আমার বাবা মা আপনার বাবা মার মতো অমানুষ না। আমাকে ভালো শিক্ষা দিয়েছে। আপনার মতো ঘরে বউ রেখে বাইরের মেয়ে নিয়ে ফুর্তি করতে না। অধরা অপেক্ষা করলো না, ধাক্কা দিয়ে জুবাইরকে পিছিয়ে ফেলে দিল। ছেলেটা পড়তে পড়তে বেঁচে গেলেও বাবার হুকুম এতক্ষণ নিজেকে শান্ত রাখতে পারলো, এখন আর পারল না। ছুটতে গিয়ে অধরার কাটা হাতটা এক হাতে চেপে ধরে আর এক হাতে ওর মুখটা চেপে ধরে বলল, খুব তেজ হয়েছে। ভেবেছিলাম দূরে থাকবো, কিন্তু না, আজ থেকে আমি তোর সঙ্গেই থাকবো। আমার এই দুহাত অবাধে ঘোরাঘুরি করে তোর শরীর, পারলে বাধা দিস। খুব ঘৃণা করিস, এটাই হবে তোর শাস্তি। অধরা চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। জুবের ওর গালে হাত ছেড়ে দিয়ে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। দয়ার থেকে ওষুধ বের করে অধরার হাতটা ব্যান্ডেজ করে বেরিয়ে গেল। অধরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। রাগে, দুঃখে আর অপমানে নিজেকে শেষ করে দিতে মন চাইছে। পাশে পড়ে থাকা খঞ্জরটা তুলে নিয়ে নিজের পেটে চালিয়ে দিতে গেল, কিন্তু হলো না। অদৃশ্য বাধা এলো। একবার দুবার করে বহুবার করলো, না, পারল না। ওকে কেউ থামিয়ে দিচ্ছে। মুহূর্তে অধরা কান্না থেমে গেল। এমন কেন হচ্ছে? কেউ বাধা দিচ্ছে, কিন্তু কেন? মনে হলো জিন ভূতের খপ্পরে পড়েনি তো। অধরা কৌতূহল আরো বৃদ্ধি পেল। ভাবলো শুধু শুধু জুবাইয়ের সঙ্গে আর ঝামেলা করবে না। স্বামী নামের লোকটাকে আজ থেকে পরিত্যক্ত ঘোষণা করে রহস্য নিয়ে ঘাটাঘাটি করবে। সত্যিটা জেনে এখান থেকে পালাবে। জুবাইর নিজেকে ধ্বংস নিজেই ডেকেছে, এখানে আর কিছু বলার নেই। কথাগুলো ভেবে ছুরিটা দিয়ে খপ করে হাতের বাঁধনটা কেটে ফেলল। বেইমানের ছোঁয়া ওর পছন্দ না। নিজের মতো ওষুধ লাগিয়ে নিয়ে বিছানা ঠিকঠাক করে ফেলল। চুপচুপ গিয়ে শুয়ে পড়ল। শরীরে প্রচণ্ড খারাপ লাগছে। এতক্ষণ শুধু মনের জোর থাকলেও আর হচ্ছে না। ক্লান্তিতে চোখ বন্ধ আপনা আপনি হয়ে গেল। আকাশ থেকে নেমে আসে এক টুকরো চাঁদ অধরার কোলে নেমে আসছে। সোনালি কেশগুলো, চোখগুলো হালকা বাদামি আর গায়ের রং উজ্জ্বল ফর্সা। গোলাকার মুখমণ্ডল। অধরার কোলে থাকা ছোট্ট বাচ্চাটাকে হুয়াতে আঁকড়ে ধরে কপালের উষ্ঠদয় চেপে ধরল। ওর চোখে পানি, কিন্তু ঠোঁটে লেগেছে অতৃপ্তে হাসি। অধরা বেশ কয়েকবার মেয়ের কপালে চুমু দিয়ে ফিসফিস করে উচ্চারণ করলো, কোহিনূর, আমার কোহিনূর। অধরার খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। কেউ এক ঝট করে বাচ্চাটাকে নিজের কাছে কেড়ে নিল। অধরা দ্রুত চিৎকার করে দাঁড়িয়ে পড়ল। ভালো করে দেখলো এই লোকটা আর কেউ না, নিজের স্বামী। জুবাইয়ের মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। পাশে আছে ওর বাবা মা, বোনেরা সবাই। জুবাইয়ের বাবা পাশ থেকে একটা ধারালো খঞ্জর ছুঁড়ে দিয়ে বলল, মেরে ফেল ওকে। ওর রক্ত দিয়ে মিটে যাবে হাজার বছরের অভিশাপ। জুবাইরের কাপা হাতে ছুরিটা লুফে নিল। অধরার চোখে পানি, ও অনবরত চিৎকার করছে। বারবার দোহাই দিচ্ছে নিজের বাচ্চার প্রাণ জুবাইয়ের নিজে হাতে নিচ্ছে। ধর্মে সইবে না, আল্লাহ ঠিক করবে। জুবাইর ওর কথায় কান দিল না। বাচ্চাটাকে সামনে রেখে খঞ্জর শক্ত করে একটু একটু করে বিঁধতে গেলে মেয়েটার বুকে, কিন্তু পারল না। হাত কাঁপছে। বারবার অধরার দিকে আর বাচ্চার দিকে তাকিয়ে কিছু ভাবছে। শেষ রক্ষা হলো না। পাশ থেকে আরমান ফারুকী ওর হাত থেকে খঞ্জরটা কেড়ে নিয়ে নিজেই হাত চালালো। অধরা ছুরিটা কেড়ে নিতে চাইল, কিন্তু বিঁধল ওর কোমরে। মুহূর্তে চোখ ঘোলাটে হয়ে গেল। পাশে থাকা ওর সদ্য জন্মানো শিশুর চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গেল। জুবের হতভম্ব হয়ে দেখল সবটা। আরমান ফারুকী ছুরির এর করে অধরাকে ধাক্কা দিয়ে সরিয়ে আবারও বলল, বাচ্চা মেয়েটাকে অ্যাটাক করতে চাইলে, তবে এবারও ব্যর্থ, পারল না। সামনে দাঁড়ালো ওনার নিজের ছেলে। ছুরি দ্বিতীয়বার বিঁধেছে জুবাইয়ের বুকে। আরমান ফারুকী দ্রুত ছুরি ছেড়ে দিয়ে ছেলের মুখে দুহাত আঁকড়ে নিয়ে বলল, এটা কি করলে তুমি? এতদিন যার জন্য অপেক্ষা করলাম, তুমি সেটা হতে দিলে না। বিষাক্ত খঞ্জরের আঘাতে তোমার মৃত্যু নিশ্চিত। কেন করলে বলো? জুবাইয়ের বাবার হাতটা ছেড়ে দিয়ে মেয়েকে দু হাতে আঁকড়ে নিয়ে বলল, আমি পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট স্বামী হতে পারি, কিন্তু এই পুতুলের মতো মেয়েটার নিকৃষ্ট বাবা হতে পারিনি, ড্যাড। ক্ষমা করে দিও। ওকে তুমি পাবে না। আমি জানি আমার মৃত্যু নিশ্চিত, কিন্তু আমার কোহিনূরের না। সরি, ড্যাড। জুবাইর আর সুযোগ দিল না। লাফিয়ে পড়ল পাহাড়ের চূড়া থেকে। অধরা জুবাইর বলে চিৎকার দিয়ে উঠল। শরীর মৃদু মৃদু কম্পন হচ্ছে। হুট করে ঘুম ভেঙে গেল।
শীতের মধ্যে শরীর ঘেমে কেটে একাকার অবস্থা। কি ভয়ঙ্কর স্বপ্ন! অধরা চোখ খুলে ঝটকা খেল। ওর মুখের দিকে তাকিয়ে আছে এক সুন্দরী রমণী। রমণীর ওষ্ঠে অমায়িক হাসি। মেয়েটাকে চিনতে ওর অসুবিধা হয়নি। ওর ননদ মারিয়া ফারুকী। অধরা মনে মনে ভাবল, এরা সবাই ওকে ঝটকা দিয়ে মেরে ফেলবে। স্বপ্নে পর্যন্ত ছাড় দিচ্ছে না, আবল তাবল স্বপ্ন দিচ্ছে। জুবের মতো নিকৃষ্ট মানুষ যে গার্লফ্রেন্ডকে পাওয়ার জন্য বাবার সত্ত্ব মেনে বিয়ে করবে, সে কিভাবে নিজের জীবন দিবে, তাও অধরার মেয়ের জন্য? স্বপ্ন দেখানো শয়তানের কাজকর্ম বড্ড বেশি ফালতু। অধরা বিরক্ত হলো শয়তানের উপর। এসব ভেবে উঠলো বসলো। প্রথমবার ননদকে রিজেন্ট রুমে দেখে একটু ঝটকা একটু বেশিই লাগছে। মেয়েটা যত্ন নিয়ে ফলের থালা নিয়ে বসে আছে ওর পাশে। ওর দিকে ইশারা করে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসতে। জুবের বাড়িতে আসেনি। দেওয়াল ঘড়িতে সময় 2:40 মানে মধ্যরাত। মেয়েটা এত রাতে ওকে খাওয়াতে এসছে কিন্তু কেন? অধরা কৌতূহল হয়ে উঠল। বলির পাঠাকে খাতির যত্ন করে মোটা তাজা করছে। এত রাষ্ট্রে কষ্ট করে আসলেন, কিন্তু আমার তো ক্ষুধা পায়নি। অধরার কথা শুনলো না কি বোঝা গেল না। তবে শুধু মলিন হেসে অধরার হাত দুটো মুঠোয় নিয়ে তাগিদ দিল ফ্রেশ হওয়ার জন্য। অধরা দীর্ঘশ্বাস ফেলে দ্রুত উঠে গেল। ক্ষুধা যে পায়নি এমনটা না, পেটে রীতিমতো ইঁদুর দৌড়াচ্ছে। অধরা সময় নষ্ট করলো না, খেয়ে নিল। মারিয়া ওর হাতটা নিজের কাছে টেনে নিয়ে নীরবে ওষুধ লাগিয়ে পুনরায় ব্যান্ডেজ করিয়ে দিল। বিছানা ঠিকঠাক করে চলে গেল। অধরা শুধু চেয়ে চেয়ে দেখলো। মেয়েটা যদি কথা বলতে পারতো কতই না ভালো হতো। নিজের কষ্টগুলো শোনানোর মতো এই পৃথিবীতে ওর আপন বলতে কেউ নেই। বাবা মাকে খুব মনে পড়েছে। তারা কি বুঝতে পারছে তাদের আদরের মেয়েটা একদম ভালো নেই? একদম ভালো নেই। কয়েক ফোঁটা পানি অধরার চোখ থেকে গড়িয়ে পড়ল। ল্যাপটপে গভীর দৃষ্টি রেখে বসে আছে জুবাইর। মেয়েটার প্রতি ওর সহানুভূতি জাগে, তবে সেটা সাময়িক। বিয়েটা ওকে জবরদস্তি করানো হয়েছে। নিজের উপরে জুলুম করে মেয়েটার সঙ্গে থেকেছে। স্বামীর দায়িত্ব পালন করেছে। ওর কি দোষ? ও তো নিজেই যন্ত্রণা পাচ্ছে। হুট করে বিয়ে করিয়ে দিল। জুহিকে ছাড়া কাউকেও সহ্য করতে পারে না। এই মেয়েটার জন্য জুহিকে কাছে টানতে তো বিবেকে বাদে। জুহির সঙ্গে ওর ক্রমশ দূরত্ব বেড়েই যাচ্ছে, যেটাও সহ্য হচ্ছে না। অধরা কাঁদছে। জুবাইর দেখছে আর ভাবছে, এর চাইতে হাজার গুণ দুঃখ জুবাইয়ের হৃদয়কে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করছে। ও নিজেই যেখানে ভালো নেই, সেখানে পৃথিবীর কেউ ভালো থাকতে পারবে না। এই মেয়েটা না থাকলে ওর আর জুহির মিলনে কেউ বাধা হয়ে আসতো না। কতদিন সহ্য করতে হবে কে জানে। কথাগুলো ভেবে উঠে চলে গেল। ভোরবেলা নামাজ পড়ে বাইরে বের হবে অধরা। বাকিটা রাত ঘুম হয়নি। শরীর পূর্বের চাইতে ভালো। মন খারাপ ছিল, ভোরের সূর্যোদয় দেখে সেটা কেটে গেছে। আজ থেকে রহস্যের সমাধান করতে উঠে পড়বে লাগলে। শাশুড়ি রুমে আবারও যাবে। সেখানে হয়তো কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। খুব আফসোস হলো নিজের কাছে একটা ফোন নেই ভেবে। থাকলে হয়তো ভালো হতো। বন্ধু বান্ধবী অনেকেই আছে, তাদের থেকে সাহায্য নেওয়া যেত। কথাগুলি ভেবে শাশুড়ির রুমে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। সেদিনের পর থেকে এই রুমটা বন্ধ হয়ে আসে। অধরা ভেতরে পা দিয়ে চমকে উঠল। মেঝেতে রক্তাক্ত মানুষের মাথার খুলি পড়ে আছে। অজানা আতঙ্কে কেঁপে উঠল অধরা। মনে হল জাগলো, এটা কার খুলি? গল্পটার নাম কোহিনূর। এটা হচ্ছে প্রথম পর্ব। যদি ভালো লাগে অবশ্যই দ্বিতীয় তৃতীয় পর্ব দিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।